15 আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক, দেশ কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে এরকম ছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে, যেভাবে চলতেছে, মনে হয় দেশের মধ্যে একটা লুটতরাজ অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে পরিস্থিতি বাংলাদেশে 72, 73, 74, 75 কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ম্যানমেড দুর্ভিক্ষতে কি পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি, দেখেছি। এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কিনা এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম, হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হতো কিন্তু কেউ শেয়ার করতাম না। আসলে এগুলা মানে গোপনে বলা হতো, গোপনে গোপনে আলোচনা করা হতো। তো 75-এর যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল, তারপরে বাকশাল হওয়ার পরে যখন বাকশাল তখন এটা আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো। আর আমি বলি আমি কিন্তু মূল পরিকল্পনার সাথে খুব একটা জড়িত ছিলাম না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম। আর তখন আমার চাকরিও নাই, বাইরে মানে অবস্থা, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল যে কিছু একটা রোজগার করার জন্য ধান্দার মধ্যে ব্যস্ত ছিলাম। তবে ক্যান্টনমেন্টে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আলাপ হতাম। মোস্টলি আমার ইউনিট ছিল টুফিল, তখন টুফিল ছিল রশিদ, যে 15 আগস্টে ছিল, সেই রশিদের সাথে আলাপ করতাম, আমার জনের সাথে আলাপ করতাম। আমার ইউনিটে যেতাম কোনো অর্ডার টর্ডার নিয়ে যদি কিছু একটা কন্ট্রাক্ট ব্যবসা করতে, এটাই ছিল। খুব একটা মানে সন্তোষজনক ছিল না, পয়সা করি নাই, ব্যবসা করতে তো পয়সা লাগে। অনেক বন্ধু বান্ধবের কাছে গেছে যারা ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে সাহায্য চাইছি, খুব একটা মানে আশাবাঞ্ছক সাহায্য পাইনি। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করছিলাম, দেশের অবস্থা এসব নিয়ে আলাপ করতেছিলাম। তো রশিদ আবার একটু কথাটা কম বলে, চাপাচ্ছে বেশি কথা বলে না। তো বলার সময় বললো যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমি না, ঢাকাতে আছি। তো 7 টাকা আগে 15 আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকা থেকো। তো আমি তখন বুঝতে পারিনি, তখন আমি ভাবছি আমি অর্ডার টর্ডার নেওয়ার চেষ্টা করতেছি, হয়তো তুমি আমাকে বড় একটা অর্ডার দিবেন, এই জন্য বলতেছে ঢাকা থাকতে। তারপরে আমি বলে গেছি আমি নিজের কাজে ব্যস্ত। 15 তারিখে রশিদ ধন্য হয়ে আমাকে খুঁজতেছে। সে আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়িতে, সে জায়গায় সে চিনে। আর সেও দুপুর একবার আমাকে পায়নি, কথাটা বলে চলে গেছে। এই যে নূরকে লাগাইছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে। সারাদিন নাকি তারা আমার ফোন করছিল। আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোনে ছিল, সে বলে ধরে উনি আসতেছে বলে আমাকে ফোন দিল। দেখলাম যে অপরদিকে মেজর নূর। তো মেজর নূর সাথে শারিয়ার আছে, স্যার শারিয়ার আমি আপনার সাথে দেখা করতে আসতে চাই, আপনি কাছে আছে আসো। ওরা চিনে আমাকে, জানে আমার কোথায় থাকি তাও জানে। তারপরে শারিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল, 5-10 মিনিট পরে তারা আসলো আমার শ্বশুরবাড়িতে। ওরা চাটা খাইলো, খাওয়া মধ্যেই তারা আমাকে তখন কিছু বলে বলছে, স্যার আমরা একটু এক জায়গায় যাবো, মানে আপনি আমাদের সাথে আসেন। তো আমি ঠিক আছে, আমি এটাও তো সিরিয়াস কিছু নেই। তো যেহেতু আমি এখন যাবো, আমার শ্বশুরবাড়ির লোকজন ওদেরকে বোঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ, হাসপাতাল আছে, তাদেরকে আমরা দেখতে চাইতেছি। তো আমি ঠিক আছে। মাঝখানে নূর আমার কানে কানে আমাকে বললো, স্যার আপনার কাছে কি ইউনিফর্ম আছে? আমি বললাম আছে, একটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। ওই ইউনিফর্ম সাথে আমার বউ শুনতে পাইছে, কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে, এই নিয়ে হুরুস্তুর কাণ্ড কারখানা। তখন আমার সন্দেহ হলো আমরা অন্য কোনো কিছু কোনো একটা মিশনে যাচ্ছি, আমাদেরকে যেতে দেবে না, বিপদে আমাকে ফেলতে দেবে না আমাদের। তখন ওরা কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা নাটক হবে, নাটকে একটা ইউনিফর্মের দরকার, আমাদের কাছে নাই, এই জন্য চাইছিলাম। ঠিক আছে, ইউনিফর্ম বাদ দেন। এটা মানে কাহিনী আমার লোকে জোড়াতালি দেওয়া হলো, যেটা বিশ্বাসযোগ্য ছিল না। তারপরে বললো যে স্যার আপনি যদি না যেতে চান ঠিক আছে, আমরা চলে যাবো, আমি যাবো। তবু আমি প্রত্যেকটা আমার ওয়াইফ আমার ধরে রাখছে, আমাকে যেতে দেবে না, আমার শাশুড়ি এরা। তবু আমি যেহেতু আমি কমিট করেছি, কারণ ওদের সাথে বন্ধু আমি যাবো। একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর, বয়স্ক মানুষ, প্রাক্তন ইঞ্জিনিয়ার। উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলেছেন রাশেদকে যেতে দাও, কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে, সে এমন কোনো কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয়, ভালো যদি কিছু করতে দেয় ভালো জন্যই করতে চাইতেছে, তার পুরোপুরি বিশ্বাস ছিল আমার উপরে। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার পরে পথের মধ্যে তখন শারিয়ার একটা ফক্সওয়াগন গাড়ি ছিল, শারিয়ার গাড়ি চালাচ্ছিল, আমি আর নূর পাশে। সো শারিয়ার কথা বলছে, শারিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যা মনে করে, লম্বা চড়া লেকচার দিতে লাগলো, দেশে এই অবস্থা ছিল, আমি অলরেডি জানি। তখনও পুরোপুরি সে বলছে কিছু না কিছু একটা করতে চেষ্টা করছে, এরকম একটা ভাবখানা পেলাম আর কি। তখন শারিয়ার বাসায় আসলাম, সেখানে দেখলাম যে মেজর ডালিম আছে। মেজর ডালিমের কিছুক্ষণ পরে পাশা আসলো, হুদা আসলো, ওদের সবার সাথে পরিচয়, খিদা লাগছে খুব। ওই যে শারিয়ার বাসায় ওখানে আমরা রাতে খেলাম। খাওয়ার পরে মতো রাতে 10টার দিকে আমরা, তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিছু একটা হতে যাচ্ছে, তবু আমি ডিটেল কিছু জানি না। আমরা সবাই মিলে ডালিম এবং শারিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে। তখন কুর্মিটোলা এয়ারপোর্ট অ্যাবান্ডন, 10 বছর থেকে পয়সার অভাবে তার কাজের অগ্রগতি হতে পারেনি। সে একটা খালি জায়গাতে রাত্রেবেলা আমরা ওখানে বসে আছি। অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর জয়দেবপুর থেকে 16 বেঙ্গলের আসার কথা লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার, ওদের জন্য ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছি। 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, আসে না। ইতিমধ্যে রশিদ আসছে একবার। রশিদ এসে আমাকে দেখে খুব খুশি, আমার একবারে মানে হাত শেক করে বলে যে থ্যাংক ইউ, তুমি আসছো। রশিদ কিন্তু আমার শ্বশুর বাড়িতে গেছিল দুপুরে আমাকে খোঁজার জন্য, পাইনি। সারাদিন সে হন্য হয়ে আমাকে খুঁজতেছে। এই জন্য যে টুফিল্ড আমার হাতে গড়ালো, টুফিল্ড যুদ্ধের সময় আমরা একত্রে ছিলাম, টুফিল্ডে সবাই আমার প্রতি লয়াল, আমি তাদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে, এই জন্যই সে আমাকে খুঁজতেছিল। তারপরে বলছে আমি হ্যাপি তো তুমি আসছো। তো আমি বললাম স্যার আমি এখনো কিছু জানি না, কি সব কিছু জানতে পারবা, থাকো সবার সাথে। আমার সাথে চলে গেছে, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড হোল ডে। রশিদ চলে গেছে। আমরা ঘন্টাখানেক ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে 16 বেঙ্গল আসতেছে না, এখন চিন্তা করতেছি ওয়েদার, 16 বেঙ্গল ইজ ইনফ্যান্ট্রি ইউনিট, বিগ ইউনিট। আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি আর অল্প 200-300 লোকজন, ওইদিকে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা, এই জন্য 16 বেঙ্গলের আমাদের দরকার ছিল। কিন্তু আমরা 16 বেঙ্গল যত আসতে পারে নাই, তখন চিন্তা করতেছিলাম আমরা ওয়েদার উই শুড অ্যাবান্ডন ইট, কারণ এখন সময় আছে, আমরা নিজের জায়গায় চলে যেতে পারবো, কেউ কিছু বলবে না। তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না, আমার মনে হয় উই আর কমিটেড, এই খবর গোপন থাকবে না, আমরা যা আছি এদিকে আমরা চেষ্টা করি। আমার বিশ্বাস ছিল মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি, এটা আমরা সফল হবো। তখন সবাই বলেছে ঠিক আছে লেটস গো। ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম। ফার্স্ট বেঙ্গল লান্সার্স যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট, ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পাশে, ওখানে সংলগ্ন ওই জায়গাতেই, ওখানে সব জমা হইতেছে। টুফিল আর্টিলারি ওখানে আসছে, আমরা ওখানে গেলাম। সব লোকজন ভর্তি, এদিক ওদিক যেতেছে, তখন বুঝতে পারি না কি হইতেছে। এক পর্যায়ে রশিদ আসলো, ফারুক আসলো, ওরা আলোচনা, বুঝতে পারলাম যে সেই রাতে কিছু একটা হতে যাচ্ছে, তখনও ডিটেল জানি না। তারপরে অফিসারদেরকে ডেকে ব্রিফ করা হলো, কি হবে, কার দায়িত্বে কি থাকবে, এসব ব্রিফ করা হলো। পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সংগত করা নিয়ে আসা। তো ফারুক প্রথম
কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো, যেমন মুজিবের বাসা, সানিয়া বাতের বাসা, রেডিও স্টেশন, শেখ মনির বাসা। এই কয়টা টার্গেট, কারণ আমাদের যে সীমিত শূন্য সংখ্যা, এর বেশি আমরা টার্গেট দিতে পারি না। হয়তো আরো টার্গেট দেওয়া যেত, আরো পলিটিক্যাল এলিমেন্টের দেওয়া যেত, কিন্তু এর বেশি আমরা দিতে পারি না। টার্গেট কাটছাট করে এই 4টা 5টা নেওয়া হলো। তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চেয়েছিল অ্যাকচুয়ালি ডালিমকে। তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে, সে ওখানে যেতে চায় না। তার অন্য কোনো কারণ থাকতে পারে আমি জানি না, সে একটু অপারগতা দেখা দিল। কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট, এই জন্যই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল। আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড, মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল, মুজিবের বাসায় যে মানে গার্ড ছিল, সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারি, কুমিল্লা থেকে আসে। সেই আর্টিলারি লোকজন যারা ডালিমের ইউনিট, ডালিম সেই ইউনিটে সিও ছিল আগে। অতএব ওরা ডালিমকে চিনে, ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে আমাদের পক্ষে দিতে পারবে। এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল। কিন্তু ডালিম অপারগতা বললো যে না, আমার ওখানে একটু অসুবিধা আছে, আমি যেতে পারবো না। আরো অনেক আছে, আমি ডিটেল যেতে পারি না। তখন নেক্সট পরবর্তী হলো হুদা, মেজর হুদা ছিল। হুদা ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল, ফার্স্ট আর্টিলারি অ্যাডজুটেন্ট ছিল, সেও খুব পপুলার অফিসার। তখন হুদাকে বললো, হুদা রাজি হলো, ঠিক আছে আমি যাবো। কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়ার কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন কাজে আছে, যাতে তাদেরকে নিজেদের পক্ষে যাওয়া যায়, মেইন ইন্টারেস্ট। তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হলো। হুদা গেল, হুদার সাথে আরো 2জন অফিসার ছিল। তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে, সেনিয়াবাদের বাসার আশেপাশে রেডিও স্টেশন, ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালিমের আবার 2টা গ্রুপ ছিল। একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে, পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়াবাদের বাসা, আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে। আর ওভারঅল দায়িত্ব ছিল ডালিম। তো আমাদেরকে ব্রিফ করা হলো। ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তৃতা দিল। ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না, যতটুকু পারে এটা বক্তৃতা দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে, এটা আমরা সহ্য করতে পারি না, আজকে আমাদের কিছু করতে হবে, এবং সবাই এখন আমরা আছি। তারপরে সবাইকে হাতিয়ে টাতে দেওয়া হলো। আমার ইউনিফর্ম ছিল না, মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল, কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না, ওটা পড়লাম। তারপরে আমরা সব রেডি হয়ে, অনেক কাহিনী আছে, লম্বা চড়া কাহিনীতে আমি যেতে চাই না। তো আমার মনে হয় 4টার দিকে আমরা ওই এয়ারপোর্টে ঘন্টাখানিক আমরা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করেছি। আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল 3টা বাজে, আমরা অলরেডি ডিলে হয়ে গেছি। আমরা 4টার দিকে রওনা দিয়েছি সবাই। সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে। তারপরে আমরা ট্রাকের মধ্যে, আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো, রেডিও স্টেশনের 2টা ট্রাক দেওয়া হলো। তার মধ্যে একটা ট্রাকের ভিতরে 30-40 জন লোক করে ঠাসাঠাসি ভাবে ছিল, এবং এই ট্রাকগুলো মোস্টলি 2 ফিল্ডের এবং ফার্স্ট লান্সারদের। তারপরে সারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে, মেজর সারিয়া ছিল, সারিয়ার আন্ডারে 2টি ট্রাক ছিল। তো সামনে ছিল ডালিম। আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম। পিছনে ট্যাঙ্কগুলো আসলো একটা করে। অনেক কাহিনী আছে, এটা আমরা ডিটেল যেতে চাই না। আবার কোনো বাধা বিপত্তি আমরা পাইনি। আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু কিছু হয়নি। কারণ সবাই একটু আশ্চর্য যে কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আরেকটা জিনিস হলো, সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের কি মানে অনুষ্ঠান আছে, ছাত্রলীগের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে মানে শেখ মুজিবের কনভোকেশন কিছু যাওয়ার কথা। তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য, মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে। তো আমরাও গেলাম। আমরা সামনে ছিল ডালিমের পেছনে। তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের 2টা ট্রাক লোকজন তার দায়িত্বে। তারপরে 2টা ট্রাকের দায়িত্ব আমি ছিলাম। তো আমার যে টার্গেট, প্রত্যেকের টার্গেট আলাদা বলা আছে। তারপর বাকিরা ট্যাঙ্কগুলো তাদের দায়িত্ব দেওয়া হলো। এয়ারপোর্টে কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে, কেউ বঙ্গভবনের ওদিকে, তারপরে কেউ জয়দেবপুর রাস্তা ওদিকে, এয়ারপোর্টের রাস্তা ঢাকা মানসিক রোড ওদিকে সাপোর্ট করা হলো। অত ডিটেল আমি তখন জানতাম না। শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনে জন্য পাঠানো হলো। কিন্তু ট্যাঙ্ক পরে আসে, আগে আমরাই ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম। তখন মনে হয় তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না, আমরা তো ঘড়ি ধরে এসব করতে পারতাম না, সময় জ্ঞান খুব একটা ছিল না। তখন অন্ধকার ছিল, অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম। তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মানে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল, যে সারিয়ার আন্ডারে যে ট্রাক ছিল খারাপ হয়ে গেল। কারণ লোকজন ওটাকে ধাক্কা দিয়েছে। ওটা কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো। আমার ট্রাক যখন আসলো, আমি আমার লোকদেরকে বললাম যে যাই ওদেরকে হেল্প করো। কিছুক্ষণ পরে হেল্প করে 5-10 মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না। আমি আবার এদিকে আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। অতএব আমি ডালিমকে বললাম আমি আমার টার্গেট চলে যাই, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে। তারা বলছে যা তুমি চলে যাও। তো ওই সাথের মধ্যে 2টাকে যা পাইছি 2টাকের মধ্যে ভরে আমি আবার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি। এর মধ্যে শাহরিয়ারের লোকজন এবং আমার লোকজনের কিছু একটা মিক্স হয়ে যেতে পারে, এরা সবাই কিন্তু আর্টিলারি লোকজন। তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম। 2টা ট্রাকে আমার আগে ইনস্ট্রাকশন ছিল, প্রথম ট্রাক লোকজন মানে 20-30 জন যে লোকজন আছে, প্রথমে তারা পুরো রেডিও স্টেশন ঘেরাও করে নিবে। দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে, আমরা ভিতরে যাবো। তো আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি। মানে সময় নষ্ট করা, অলরেডি আমরা সময় নষ্ট করছি। এরপরে এখন আমাদের সময় নষ্ট করার সময় নাই। তারপরে অলরেডি আলো এসে যেতেছে। আমরা যখন রেডিও স্টেশনে যাই, আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন। আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম, তখন ওখানে এমওডিসি বা পুলিশের কিছু গার্ড ছিল 7-8 জন। ওরা তো অ্যাকচুয়ালি মিলিটারি থেকে ভয় পেয়ে গেছে। আমি ওদের তোমাদের কোনো ভয় করার কারণে মিলিটারি হ্যাজ টেকেন ওভার। ওদের থেকে হাতিয়ারগুলো আমার একজনকে হাতিয়ার করে নিয়ে নাও, ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসে রাখলাম। ওরা তারপরে অ্যাকচুয়ালি খুব ভয় কাঁপতেছিল যে তোমাদের কোনো চিন্তা করো না, তোমরা আরামে বসে থাকো। সামনে একজন গার্ড রাখে দিলাম। তো আমার লোকজন নিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যায় ওই তখন ভোরবেলা, তো রেডিও স্টেশন তখন মানে 4:30টার দিকে খোলে। এর আগে কিন্তু খোলে না। কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল, 2-4 জন টেকনিশিয়ান, বেশি লোকজন ছিল না। তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল। ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যে মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আর্মি হ্যাজ টেকেন ওভার, আপনাদের কোনো চিন্তা নাই, আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি। ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল। সবাই আমাকে কি কথা আছে দেখানোর জন্য আমাকে কল করলো। আমি বললাম আমি রেডিও স্টেশন যাবো, যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা। ওই রুমে আমাকে নিয়ে গেল। আর আমার একজন সুবিধা ছিল, ওদের বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে রাখেন, কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে। তখন আমরা জানতাম না তো কি, কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক। কিন্তু তখন বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে। আমরা বললাম সব জায়গায় লোক লাগাই দেন, কেউ যেন কোনো রকম ক্ষতি করতে চেষ্টা না করে। হয় না ইনশাল্লাহ। তারপরে আমি ওখানে গেলাম, চেক করতেছি ব্রডকাস্টিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং একজন টেকনিশিয়ান ছিল ইয়াং, মানে হি ইজ ভেরি হেল্পফুল, সে দেখাই দিতেছিল। তো এমন এক পর্যায়ে আমার সুবিধা দৌড়ে আসে, বলেছে স্যার রক্ষী বাহিনী। আমি একটু ঘাবড়ে গেলাম, কিভাবে রক্ষী বাহিনী একটা আক্রমণ করলো নাকি। রক্ষী বাহিনী একটা ট্রাক দিয়েছিল, আমরা তাকে মানে ঘা করে রেখে দিয়েছি। ভালো করছো। আমি বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনী লোকের একটু ভীত সন্ত্রস্ত ছিল। তাদের মানে একটা ট্রাক না, একটা হাফ ট্রাকের মতো
বাইরে মনে হয় মানে গোটা 15-20 লোক হবে, আর সামনে একজন সুবেদার সাহেবের নাম তো বললাম, আমি পরিচয় দিলাম যে আর্মি টেকেন ওভার, এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল, আপনারা কিন্তু আমাদের সাথে আসেন। তো সে বলছে স্যার আপনাদের ভয় বলছেন আমরা সাথে আছি। তখন আমি বললাম যে আপনার লোকদেরকে বলেন হাতিয়ার গুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে। ওরা সবাই নিচে নামে আসতে, আমার হামদার আরো আমার সাথে লোকজন আছে, তারা ওইগুলো দেখাশোনা করলো। তারা এইসব লোকজন চতুর্দিকে রকি ভাইয়ের লোকজন তো মানে শেখ মুজিবের মানে তারা শুনলো যে আপনারা করেছেন, মানে তাদের প্রতিক্রিয়া কি ছিল, তারা কি উত্তেজিত হয়নি? সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা। কিন্তু প্রথম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তারা কোনো কিছু করে বরং আমি তো বললাম যে সুবেদার এখান থেকে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনটা নামাই, আর আমাদের একজন হামলাদারকে দিয়ে বললাম যে রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমে রাখা হলো, একটু গার্ড বাড়াই দিলাম, আর ওদের হাতিয়ার আছে হাতিয়ারগুলো ওরা নিয়ে নিলাম। তখন ওই সুবেদারকে আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই, লোকদেরকে বললাম কোনো অসুবিধা নাই, আপনারা আরাম থেকে কোনো, কারণ রক্ষী বাহিনীর সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল, এই জন্য আমি সুবেদার সাহেবকে বললাম কোনো রকমের গন্ডগোল চেষ্টা করবেন না, চতুর্দিকে কিন্তু আর্মি আছে, বাইরে টাইম ট্যাঙ্কও দুই একটা আমাদের চারিদিকে আসে গেছে, অর্থাৎ তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই। আর দুপুরবেলা যখন কাফি উঠানো হয় তখন এদেরকে আমি ছেড়ে দিচ্ছি, রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছি। আমার আগে সে রক্ষী বাহিনীর সুবেদার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে, স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কারণ আপনারা যদি এটা না করতেন কদিন পরে লোকরাই আমাদেরকে মারি ফেলতো, ধরে আমাদেরকে ফেলতো। এখানে একটা ছোট একটা কাহিনী বলি, আমি চিটাগং ছিলাম 73-74 তখন একদিন আমি বাইজিদ বোস্তামি ক্যান্টনমেন্টে বাইজিদ বোস্তামি রোড দিয়ে শহরের দিকে যাচ্ছি, দেখি যে অনেক বিরাট প্রসেশন কয়েকটা ট্রাকের মধ্যেও মানে পরে জানলাম যে এরা জাসদের লোকজন স্লোগান দিয়ে যাইতেছে পথে যে একটা দুইটা রক্ষী ধরো, সকাল বিকাল নাস্তা করো, স্লোগান দিয়ে যাইতেছে। অর্থাৎ রক্ষীদের উপরে মানুষ এমন বিতৃষ্ণা, তারা সেসব আকাম কুকাম করতেছে, খুন খারাপি করছে, এগুলো অজানা সবাই জানে তারা কি করতেছে। এবং রক্ষী বাহিনীটা ছিল একটা পলিটিক্যাল ফোর্স আন্ডার শেখ মুজিব, ওর পার্সোনাল কমান্ডে নাকি এগুলো তার কার্যক্রম পরিচালনা করা হতো, এবং শোনা যায় আমি ডাইরেক্টলি জানি না প্রোফাইল নাকি এগুলো সব মানে করতো আর কি। অতএব এই রক্ষী বাহিনী এসব মানে পলিটিক্যাল আওয়ামী লীগের পক্ষে পলিটিক্যাল কাজকর্ম করতো। তো আমি যখন ওদেরকে রিলিজ করলাম ওই সুবেদার আমাকে জড়াই ধরে সেলিউট বলে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন, কদিন পরে কিন্তু লোকেই আমাদেরকে মারা ফেলতো, না হলে এরকম অবস্থা আপনারা যেভাবে করেছেন। তাই হোক সেখানে এখন বলতেছেন। তারপরে আমি গেলাম আমার ওই রেডিও চেক করতেছি সবকিছু ঠিক আছে কিনা। এমন সময় মনে হয় তখন 3:30 আমি টেস্ট করার জন্য ঠিক আছে কিনা আমি নিজে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম আর কি। আমার নিজের নামে আমি মেজর রাশেদ বলছি, দেশ সামরিক বাহিনী কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে, এসব কিছু একটা বললাম আর কি। লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি। এমন সময় আমার পিছনে ছিল ক্যাপ্টেন মোস্তফা, সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করতে, স্যার আমি একটু বলবো ঠিক আছে ওকে, আমি মাইক্রোফোন দিলাম বলবো। সেও একবার হাত পা ছড়াই একেবারে খুব এক্সাইটেড হইয়া সবাই ইগনোর স্যার একবারে মানে শেখ মুজিবের গালিগালাজ দিয়ে একবারে হাত পা ছড়ায় খুব চিল্লাচিল্লি করে মানে গালিগালাজ দিয়ে বলতেছিল। এমন সময় একজন টেকনিশিয়ান আছে বলছে স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না, এটা ওই মানে রেডিও স্টেশনের আশেপাশে 2-4 মাইলের বাইরে যাচ্ছে না, কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালীতে ওটা কিন্তু এখন বন্ধ, ওটা না ওপেন না করলে এটা সারা বাংলাদেশে যাবে না। তখন আমি বললাম তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে। সে আবার পক্ষে এসে বলছে স্যার ওটা অলরেডি খোলা হয়ে গেছে, কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজে থেকে মানে ওটা খুলে দিচ্ছে, বুঝছে যে এখন একটা ব্রডকাস্ট আসবে, অতএব এটা অলরেডি খোলা আছে। অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার, এটা ওই রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চল কিছু অঞ্চলের বাইরে যায় না। পরবর্তী পর্যায়ে শুনেছি, কেউ শুনেছে অনেকে শুনে নাই। তারপরে 15-20 মিনিট পরে 6:30 দিকে মানে তখন ডালিম আসলো, ডালিম হন্তদন্ত খামাইতে আসে একেবারে জিপের থেকে লাফ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে আমার কাছে আসলো, একেবারে সে খুশি দিয়ে খামাইতেছে, কারণ তখন অগস্ট মাস তো হাত আঙুলি উঠে বলছে উই হ্যাভ ডান ইট, এবং আমাকে জড়াই ধরে বলছে উই হ্যাভ ডান ইট। তো আমি বুঝলাম যে মিশন সাকসেসফুল। অর্থাৎ ডালিম এখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে, হয়তো মুজিবের বাসায় গেছিল, জানছে যে টার্গেট হ্যাজ বিন নিউট্রালাইজড। তারপর অন্যান্য যেসব টার্গেট ছিল সেই অঞ্চলে এমন রেডিও স্টেশন, মিন্টু রোড এরিয়া, সানিয়াবাদের বাসা, এইসব পুরো এরিয়া দায়িত্ব ওভারঅল দায়িত্ব তার। আচ্ছা টার্গেট মানে কি, মানে আপনাদের কি এই মানে পিনাকিদার ভাষায় বলি যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনা ছিল নাকি পরিকল্পনাটা কি ছিল? টার্গেট বলতে আমি বলি আর্মির ভাষা হলো আমাদেরকে কোথায় কোথায় কার কি দায়িত্ব সেটাই। যেমন মুজিবের বাসা একটা, সানিয়াবাদের বাসা একটা, শেখ মুজিবের বাসা একটা, রেডিও স্টেশন একটা। কিন্তু আগের দিন বিকেল থেকে যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন, এই পরিকল্পনা সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই ধরনের পরিকল্পনা ছিল? না, এরকম কোনো পরিকল্পনা হয়নি। এক্স্যাক্টলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো ওরকম ধরনের ব্রিফিং করা হয়নি, সময় আমাদের কাছে ছিল না। উই রান আউট অফ টাইম, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা আমরা অলরেডি নষ্ট করেছি। 16 বেঙ্গলের অপেক্ষা 16 বেঙ্গল আসে নাই, অতএব আমাদের কাছে সময় ছিল না। ছোট্ট একটা বক্তৃতা ফারুক দিয়েছে তার লান্সারের ওখানে, অতটুকু অত ডিটেল বলে নাই। সে বলছে তোমাদের কমান্ডাররা তোমাদেরকে ডিটেল বলবে, আমি অত ডিটেলে যেতে চাই না। মুজিবের ভাগ্য কি হবে এ নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে। একটা জিনিস হলো কি, আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না, অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না। তো রশিদ কিছুদিন আগে জিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিয়েছে, এই ইন্টারভিউটা কিন্তু 15-20 বছর আগে রেকর্ড করা, এটা রিসেন্টলি রিলিজ হয়েছে। রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না, বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরওয়ার্দী উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল, ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে, করে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াটএভার ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, বাসায় নয়। এটা হলো রশিদের কথা। এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার, তারা ডিটেল জানে। অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে। যাই হোক, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল, তখন জানতাম না, আর আমি ওখানে তো ছিলামই না। অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল। আর ওখানে ওই মেজর হুদা ছিল, মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম হামিদের কাছে, তার বইতে আছে। সেই বইয়ের মানে স্টেটমেন্টটা আমার এই বই যেটা আমি লিখেছি দেখা যায় কিনা, মানে 1975 আগস্ট বিপ্লবে নাবালক কথা রাষ্ট্রীয়, এটা আমি বই লিখছি। এই বই থেকে আমি এই বইয়ের মধ্যে হুদার স্টেটমেন্ট আছে, আর অনেক কিছু আছে। আমি যা কিছু বলছি এই বইয়ের মধ্যে সবকিছুই আছে।
তো সেখানে সে উল্লেখ করেছে তার আন্ডার মনে গোটা 3 ট্রাক ছিল, সন্ধ্যা মোস্টলি দেয়ার ফ্রম লান্সেস, মানে ট্যাঙ্ক ইউনিটের লোকজন, মানে হুদার আন্ডারে। তারপরে হুদার সাথে আরো মানে অফিসার ছিল, হয়তো একজনের দায়িত্ব ছিল ওই 32 নম্বরের মেন রোড থেকে ব্যারিকেড করা 2 মাথায়, আর তার সাথে অন্যান্য অফিসার ছিল। তার কথা মতো মানে যেটা সে বললো, আচ্ছা তার আগে আমি কিন্তু রেডিও স্টেশনের কথাটা একটু শেষ করি। তারপর রেডিও স্টেশনে কিছু বলে ডালি মাস্টার ডাকছে, মাস্টার আমার জিজ্ঞেস করে সব ঠিক আছে, আমি এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। রেডিও স্টেশন আর একজন টেকনিশিয়ান ছিল, দে আর ভেরি হেল্পফুল, তারা আমাদেরকে সাহায্য করতেছে কোথায় কি করতে, মানে সুইচ মিচ কোথায় কি করতে হবে বলছে। তো প্রথমেই ডালে হ্যান্ডসেটটা নিয়ে একেবারে দাঁড়ানো অবস্থাতেই উত্তেজিত ভাবে বলা শুরু করলো যে দেশে একটা বিপ্লব হয়েছে, আর্মি হ্যাজ টেকেন ওভার দ্য কন্ট্রোল, শেখ মুজিব, আমার মনে হয় শেখ মুজিবকে হত্যা করেছে, এটাও সে ব্যবহার করেছে, আর দেশে কারফিউ মার্শাল ল, লোকজন বলছে আপনারা আমাদের সাথে থাকুন, সহযোগিতা করুন, কেউ ঘর থেকে বাইরে হবেন না। তো প্রথম এসব কথাটা একটু খাপছাড়া ছিল। তখন আমি বললাম যে স্যার আমার মনে হয় এরকম ভাবে না বলে লেটস রাইট ইট ডাউন, রেকর্ড দেখে পড়ো। তখন আমি ঠিক আছে তুমি একটু তাড়াতাড়ি লিখে দাও। তো আমি তখন একটা কাগজ কলম নিয়ে ওই যতটুকু পারলাম এই একটা প্যারা, বেশি বড় না, এটা লিখে দিলাম, যেটা যা হয়েছে বড় না, তবে হত্যা শব্দটা আমি ব্যবহার করি নাই। তো ডালি মনে হয় নিজে থেকে বলেছে, আর যেসব সেই মানে ডালিমের স্টেটমেন্টই পরে রেকর্ড করা হয় এবং রেকর্ডটাই বারবার চলতে থাকে। মিনওয়াইল সরকার কবিরুদ্দিনকে সবাই চিনে, সরকার কবিরুদ্দিন আসলো, তার ডিউটি ছিল সে আসলো তাড়াতাড়ি, তাকে আমরা ওখানে বসে কমেন্ট্রি দেওয়া, মানে ডালিমের বক্তৃতার মাঝে মাঝে সে নিজে থেকে কমেন্ট্রি দিল, কারণ সরকার কবিরুদ্দিনের গলা সবাই চিনে। অতএব এই যে অ্যানাউন্সমেন্টটা যাচ্ছে এটা অথেন্টিক, এটাই বোঝানোর জন্য যে ডালিমকে লোকে চিনে না, রাশেদকে লোকে চিনে না, আমরা কি বলছি লোকে চিনে না, কিন্তু সরকার কবিরুদ্দিনকে লোকে চিনে, তার বক্তব্য লোকে জানে, এই জন্য তাকে দিয়ে কমেন্ট্রি দিয়ে আমরা করতে এরকম এটা চলতে লাগলো। মানে ঘন্টা খানিক চলার পরে যখন খন্দকার মোস্তাক আসলো, আসার পরে খন্দকার মোস্তাক স্টপ ইট, বাট বাই দ্যাট টাইম এভরিবডি ইজ নো। এটা হলো মানে রেডিও স্টেশনের কাহিনী। 8টা সাড়ে 8টার দিকে মনে হয় রশিদ খন্দকার মোস্তাককে নিয়ে আসলো, খন্দকার মোস্তাক সাদা পোশাকে মানে প্রিন্স কোট পরে সাদা টুপি পরে আসলো। খন্দকার মানে রশিদ লম্বা চড়া উপরে লম্বা, আর খন্দকার মোস্তাকের ছোট মানে তার অর্ধেক, তাই নিয়ে আসে। তো মানে ডালি বাবা আমরা দুজনে মিলে তাড়াতাড়ি একটা গার্ড অফ অনার বন্দোবস্ত করলাম। আমাদের কাছে যা সৈন্য সামন্ত হাতের কাছে ছিল তা দিয়ে ওই রেডিও স্টেশনের সামনে ছোট চত্বরে একটা গার্ড অফ অনার দেওয়ার বন্দোবস্ত করলাম। আফটার অল হি ইজ দ্য নিউ প্রেসিডেন্ট। তারপরে দিলাম উনি মানে সবাই হাত মিলালেন এবং বাংলায় ওখানে বললেন যে তোমরা মানে বিরাট একটা করেছো, দেশের সূর্য সন্তান সাপোর্ট করেছো, মানে সরকারের মধ্যে উনি ভিতরে একটা রুমে ওনার জন্য তৈরি করা হতো, ওখানে চলে গেল। তারপরে থেকেই রেডিও স্টেশনটাই কিন্তু বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার, ওখানে সবাই আসলো, ওখানে সবকিছু হলো। এখন মুজিবের বাসভবনে কি হলো, আমি ওখানে ছিলাম, আমি ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম না, সব আমার পরবর্তী পর্যায়ে সব কালেক্টেড কাহিনী। সেটা হলো ওই বদরুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে, সেটা আছে স্টেটমেন্টটা। সেই স্টেটমেন্টের মধ্যে সে বলেছে যে সে সৈন্য সামন্ত নিয়ে তখনও ভোর হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই, দূরে রেখে সে ওদেরকে থাকতে বলে, বিকজ হিজ ফার্স্ট ডিউটি ওয়াজ সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের, সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আর্টিলারি থেকে আসে, কুমিল্লা থেকে। তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক ইউনিট এক মাসে এই গার্ড ডিউটি করবে, সেটা মুজিবের বাসা, বঙ্গভবন আর বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে। তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি। এই আর্টিলারির কমান্ডার ডালিম ছিল একালে, আগে পাশা ছিল, তারপর ডালিম, আর ওই ইউনিটের অ্যাডজুটেন্ট ছিল বদরুল হুদা। এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার, সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে। তো ওদেরকে দূরে থামাইয়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল। তখন তারা রেডি হচ্ছিল রেবেলি করতে। রেবেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয়, ওতে বিগল বাজায়, ওটা করে ফ্ল্যাগ ওই রেডি হচ্ছিল প্লাটুন খানিক লোকজন। তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে, এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনী থেকে, যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে। সে বলেছে সে ওখানে যায়, হুদা সুবিধার সাথে কথা বললো, ওরা সবাই হুদাকে চিনে তাকে বললো। তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার, এখন আমরা এখানে আসছি, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার, মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা। এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে। তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন, কিন্তু কেউ যেন মানে এখনো 32 নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে, এটা আমরা দেখে নেব। কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো, সেগুলো ঠিক করে আসি। মিনওয়াইল ওই লান্সারের লোকজন আসা তারা ঘরের ভিতরে ঢোকার জন্য মানে করছে। আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শন শুনে উপরে থেকে শেখ কামাল, শেখ মুজিবের বড় ছেলে, তখন ক্যাপ্টেন কামাল, কিন্তু সে তার স্ট্যান্ডার না করে উপর থেকে গোলা ছুটতে নিচে দোতলা থেকে নিচে আসছে। আর আরো উপরে দোতলা থেকে সুলতানা, শেখ কামালের ওয়াইফ, সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলা থেকে নিচে যে জমাত হয়েছে, তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে, মানে 32 নম্বরে মুজিবের বাসী, ওখান থেকে গোলাগুলি করছে। এইসব গোলাগুলি হতে একজন সিপাহী মারা গেছে, আর মনে একটা মনে রয়েছে, কারণ তখন অন্ধকার ছিল, অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে, মারা গেছে। এই এখন চোখের সামনে তাদের একজন সিপাহী মারা গেছে, এটা দেখে অন্যান্য সিপাহী কেটে গেছে। গুলি আগে শুরু হলো কাদের পক্ষ থেকে, মানে বদরুল হুদার কথা মতো শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসছিল, গোলাগুলি চিল্লাতে মিলিটারি পুলিশ ভাই আমাদের এটা করছে, আপনারা আমার সাথে আসেন, সেই গোলাগুলি করতে নিচে নামে আসে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে কথা। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরে দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে। তখন একজন নাকি বলে উঠলো সালার কুশি শুদ্ধ শেষ করে দেয়। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পড়ায় অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপর থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আর দুই একটা মনে রয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে সালার কুশি শুদ্ধ শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আমার টুর লোক ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদা আসছে, এটা কিন্তু হুদা তখন অবস্থা ওখানে ছিল না, তার বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারা ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিংক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ছিল শেখ নাসিরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ দিয়ে যখন হয়তো ভাড়া পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিন ছিল তারা উপরে। আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘর থেকে বাইরে আসলে
হুদা, মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, এমন সময় উপর থেকে নাকি আবার গুলি করা শুরু করছে। এই সময় শেখ জামাল, সে ওই রুমে, শেখ জামাল এবং সুলতানা ও দুজনে এলোপাতাড়ি গুলি করা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী, সিপাহী পড়ে গেছে, মানে বোনের। আর গুলি করা শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনে ডাক, শেখ মুজিব তখন দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাইরে টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আছে তারাও মানে ঢুকে আসে, একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে। তারা গুলি পাল্টা গুলি দিয়ে, এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে, সবগুলো নিচে থেকে গুলি করছে। And he fell down and screaming blood. এই হলো মানে হুদার। এই যে আমরা ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছেন না ওকে মেরো না। হ্যাঁ, তারপরে মানে এই যে সিনেমা নাটক, এগুলো ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকা এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না, তারপর ওকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে। এগুলো কাহিনী বানানো হয়েছে, এগুলো কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। মাকে ছেড়ে দেবে না, বাচ্চার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে বাসে ওখান থেকে নিয়ে পয়েন্ট প্ল্যাকে নাকি মারা হয়েছে, এগুলো কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, তবে মনে হলো যে কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারার চেষ্টা করছিল, কিন্তু পারে না। শেখ মুজিব যে ঠিক আছে, প্রথম তো সেখানে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসুন, তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু ওষুধ দেওয়া হলো, নিয়ে নিল তাম্বাকু। মনে হয় ইয়ে হুদা মনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন গোলাগুলি হয়ে গেল। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল, তখনই আবার আরেক রাউন্ড গোলাগুলি উপর থেকে শুরু হলো নিচের দিকে, তো জানলা দিয়ে। এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু বুঝলুদা, যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে, মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানলা দিয়ে ভিতরে ফেলা দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাই নিচে পুলিশ ওরা ছিল, শুধু শেখ নাসের ছিল নিচে, সে নাকি বাথরুমে বড় মাগুরি খেয়েছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল মাসের সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু, আমি জানি না কারণ দিস স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড জানলা ভিতর দিয়ে কাছে কল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। মানে সবাই এক জায়গাতে ছিল, ওখানে ছিল, এবং সবাই এক রুমে সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কেউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমে গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেনসিক স্টেটমেন্ট নিচে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। পরীক্ষা করে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে, কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি। ওইভাবে করা, সেটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই এর মধ্যে সে বলেছে যে অতি সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা 2-3টা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে, কারণ কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে, তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মুস্তাক আসলো, বসলো, আমরা ছিলাম সাথে সাথে। কি করা যায় তখন? ডালিম এবং রশিদ সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি। আলাপ করলো ইয়ের সাথে, মুস্তাকের সাথে সবাই আলোচনা করলো, বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায়, এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক। প্রথম টেলিফোনে যোগাযোগ করলো, ওরা আসতে চায় না, ওরা আসবে না। তখন ডালিম এবং রশিদ দুজনেই সৈন্য সম্মতির তারা গেল। মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতা মানে দরকার আছে। আমার কাছে এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া, যেখানে মানে শফিউল্লাহর সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে, তারপর এয়ারফোর্স আছে, নেভি আছে, কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে, কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের কিছু না, এটা খুব সাহসের প্রয়োজন। সাহস নিয়ে তারা গেছে। ডালিম নাকি প্রথম শফিউল্লাহর ওখানে গেছে, যাই ওখানে স্যার প্রেসিডেন্ট মুস্তাক আপনাকে ডাকছেন, আপনাকে যেতে হবে আমার সাথে। তো প্রথম নাকি শফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট, আমি যাবো না। তখন ডালিমের হাতে তার কি স্টেন গান বা পিস্তল যাই ছিল, সে ছিল, সে ডেকে তখন ইয়ে শফিউল্লাহ নিজে ঘাবড়ে গেছে। সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইজ ডেড। অতএব শেখ মুজিব যখন মারা গেছে, তার করার ইচ্ছা, তারা নিজেদের মধ্যে অনেক আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার, তাদের এখন করার কিছু নাই, অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে। আলটিমেটলি শফিউল্লাহ এগ্রিড, হি কেম। তো শফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে, বাকিরাও এয়ারফোর্সের, নেভির, ওরাও আস্তে আস্তে এসে গেলেন। সবাই মানে রেডিও স্টেশনে আসলেন। বিডিআর এর চিফ ছিলেন এখন মেজর খলিলুর রহমান, উনি আসলেন। পুলিশের চিফ ছিল কিনুল ইসলাম নাকি, উনি আসলেন। সবাই আসলেন, সবাই এয়ারপোর্টে আসলেন। ওই এক রুমে, ছোট রুমে হার্ডল করে সবাই বলে আসলেন। খন্দকার মুস্তাক খুব চালাক মানুষ, সবাইকে সামনে বলতেন, দেখেন এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে, আমাকে আইন এখানে বসাই দিছে, আমাকে খুব সুন্দরভাবে বলতেছে, আমাকে দায়িত্ব দিছে, আমি এখন আপনার এটাকে সামলান। চিফরা একজন আরেকজনের মুখের দিকে তাকাতে তাকাতে কথা বললেন, ঠিক আছে স্যার, আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন, লেট আস টেক ওভার, লেট আস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট, আমরা কি করতে হবে। তো মানে মোস্তাক চালাক আছে, সে ওদের চাল বুঝতে পারছে না, ভাই আপনারা যা করবেন এখানেই করুন, আপনাদের ফেরত যাওয়ার দরকার নাই। তো আমার মনে আছে ও বলে যে আমাদেরকে কমান্ড সবার কাছে যোগাযোগ করতে হবে, কে কি বলে জানতে হবে, শফিউল্লাহ বলতেছিল। তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়ে বলল, স্যার আপনি হলেন চিফ, আপনি যে অর্ডার দিবেন সে লোকে শুনবে, অন্যের কথা এখানে বলার সুযোগ নাই, আপনি যা বলবেন তাদের শুনতে হবে। আপনি যদি মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে, মানে দৃঢ়ভাবে বলছে, আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন, আপনার কথা তাদের শুনতে হবে, তাদের কথা আপনাকে শুনতে হবে। এখন এই পরিস্থিতি আপনি যা বলবেন সেটা বলুন, আপনাকে এখানে বলতে হবে, আপনাকে ফেরত যেতে হবে না। অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে। তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে, তখন আপনাদের চিন্তা করার দরকার নাই। খন্দকার মুস্তাক বলল, তাহিরউদ্দিন ঠাকুরকে আমি ডাকছি, সে আপনাদের পক্ষে লিখে দিবে। তো তাহিরউদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে, মানে চিফরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে। তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো, সবাই ওটা দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না। তখন একজন একজন করে শফিউল্লাহ, নেভি চিফ ছিলেন তখন এমএ খান,
রিয়ার এডমিরাল, তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার, এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট হয়তো 5-10 মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে এবং খন্দকার মোস্তাক এক্স প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি আমরা অ্যালিজেন্স, আমরা অনুগত স্বীকার করতেছি। এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকবেন। সুতরাং পুরো আর্মি তাদের মানে এটা এটা আমার মুখের কথা না, এটা কিন্তু রেকর্ডেড, তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডেড আছে। তারপরে বিডিআর দিল, পুলিশের চিফ দিলেন, তারপরে রকি ব্যাংকের চিফ ছিলেন না নুরুজ্জামান দেশের বাইরে, ডেপুটি চিফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, ইজ গিভেন স্টেটমেন্ট, আনসারের চিফ, প্রত্যেককে দিয়ে স্টেটমেন্টটা হলো, প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে, মানে হোল কান্ট্রি হ্যাজ নোন ইট। এখন সফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা এটা ছিলাম না আমরা ছিলাম না, এটা তাদের বক্তব্য সবার কাছে আছে, এটা তো আর মেটানো যায় না। তো তারপরে আমার মনে হয় খন্দকার মোস্তাকের স্টেটমেন্ট 11টার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত খুব বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং বলছে এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই দেশের প্রয়োজনে এটা করেছে, তারা আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে দায়িত্ব আমার সুন্দরভাবে এবারে ভালোভাবে সে মুক্তি দিয়েছে। খন্দকার মোস্তাক একটা জিনিস যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে, তো না, কিন্তু যখন সাধারণ কথা বলে সে ঠিক মতো কথা বলে। ছোটখাটো মানুষ বুদ্ধিমান কিন্তু তোতলানো ভাব আছে আর কি, উত্তেজিত হয়ে গেলে। যাই হোক, সেটা হলো বেতার ঘর কাহিনী, বেতারের কাহিনী অতটুকুই। তারপরে 12টার দিকে কারফিউ রিলিজ করা হলো, সেটা শুক্রবার ছিল, জুমার দিন, জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো। আর দি মোমেন্ট কারফিউ হ্যাজ বিন লিফটেড, এটা একটা দেখা যায় তোমাদের তখন জমাটন্ন হয় নাই, তখন যারা ঢাকা ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা, মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে, সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না, কিন্তু যেই সংখ্যা লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে। হুমায়ুন আহমদের নাম সবাই জানে, কথা সাহিত্যিক পপুলার। হুমায়ুন আহমদের দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল, দুঃখজনক ভাবে হলেও সত্য সেই মিছিলগুলো সব আনন্দের মিছিল। শারমিন আহমদ, তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তাজউদ্দিন নেতা এবং পিতা, সেই বইতে তিনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে, বাইরে এসে ফেরত দিলে আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা, আনন্দে মিছিল, আনন্দ মুজিবের হত্যার ব্যাপারে। তারপর শারমিন আমাদের লেখাতে আরো কিছু আছে, মুজিব কাকুর ব্যাপারে সে অনেক কিছু লিখেছে। তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা, মানুষের আনন্দ। আরেকটা জিনিস হলো মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু পানি দেখে নাই, কারো মুখে মানে ইন্নালিল্লাহ শোনা যায় না। আর মুজিবের জানা যায়, লোক পাওয়া যায় না। ইভেন হাসিনার নিজের কথা, যেটা আমার ফাঁসি চাই মতিউর রহমান মিন্টু রেখেছে, যে তার নিজের 10-15 জন লোক ধরে আনে তার বাপের জানাজা করা হয়েছে। এটা আপনারা নাকি স্যার লোকজনকে যেতে দেন না এই জানাজা করতে, ওকে আমি বলতে চাই, সরি কি হলো, ওকে এইগুলোকে আমি একটু বলতে চাই। ওকে, আমাদের মধ্যে তখন ছিল, আমাদের সাথে ছিল 2টা ইউনিটের, মানে 2 ফিল্ড আর্টিলারি এবং 1 লান্সার, এই 2টা ইউনিট। লান্সার এবং আর্টিলারি লোক সংখ্যা কিন্তু ইনফ্যান্ট্রির মতো না, 2 ইউনিটে সব মিলে হয়তো 250, মানে সব মিলে 400-500 লোক হবে। ইনফ্যান্ট্রি ইউনিটের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, কিন্তু আসে নাই। এই 400-500 লোক দেখে দিয়ে আমরা এটা করেছি। এখন এই 400-500 লোকের মধ্যে যে টার্গেট 4টা এয়ারপোর্ট বিভিন্ন জায়গা ছিল, এরা ওখানেই ব্যস্ত ছিল, সারা বাংলাদেশে 400 লোক ছিল না। আর ঢাকা শহরের চতুর্দিকে তারা ছিল না। আরেকটা মজার জিনিস হলো যে ট্যাঙ্কগুলো গেছে, এই ট্যাঙ্কগুলোর যে মেইন গানের কিন্তু গোলা ছিল না, কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা মানে সুরক্ষিত জায়গায়। মজার ব্যাপার হলো যে মোমেন্ট খালেদ মোশাররফ জানতে পারলো যে ট্যাঙ্কের মধ্যে গোলা নাই, খালেদ মোশাররফ সাথে সাথে হাতে একটা স্লিপ রেখে দিল যে গোলা রিলিজ করো। হি ওয়াজ দি খালেদ মোশাররফ, দি ফার্স্ট অফিসার টু রিঅ্যাক্ট পজিটিভলি টু দি ক্রু, মানে কিন্তু স্যার আওয়ামী লীগ এখন বলে যে খালেদ মোশাররফ হচ্ছে ওনাদের লোক, খালেদ মোশাররফের পরিবার দেখে হাসিনার কাছ থেকে পুরস্কার। এটা হলো চোর বালালে বুদ্ধি বলে। এখন কথা হলো ঘটনার পরে লোকে অনেক কাহিনী বানায়, যেমন 15 আগস্টের পরে জাসদের লোকজন সবাই মনে করে আমরা এটা বানাইছি। আমরা একটা কথা আছে না, কোনো একটা সাকসেসফুল স্টোরির পেছনে অনেক বাপ আছে, আর কোনো একটা মানে আনসাকসেসফুল থিংয়ের কোনো বাধ্যতা নাই, সেরকম কাহিনী সবাই বলে খালেদ মোশাররফ। তবে একটা হলো খালেদ মোশাররফের ভাই, ছোট ভাই রাশেদ মোশাররফ, সে আওয়ামী লীগের এমপি ছিলেন তার ময়মনসিংহ তার এরিয়া থেকে, এবং খালেদ মোশাররফের মা সেও মোটামুটি মনে হয় আওয়ামী লীগ করতো স্যার, সারা দেশেই তো তখন অলরেডি বাকশাল হয়েছে, মানে এই এদের তখন প্রতিক্রিয়া কি ছিল? সাধারণ মানুষরা বৃষ্টি খেলে মোবাইল করলো, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। কারণ বাকশাল যদিও এটা আওয়ামী লীগ, আমার মনে আছে কারোর জনের কাছে শুনেছি, মানে কে একজন মুজিব নাকি বাকশাল করার মুজিবের কাছে বলছিল, মানে মুজিব ভাই সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন আর এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বাকশাল করলেন। তখন উনি নাকি জবাব দেয়, আরে আওয়ামী লীগে আমার জন্ম, আমি আওয়ামী লীগ থাকতে পারি, আওয়ামী লীগ যাই নাই, বাকশাল করিয়া যাই করি আওয়ামী লীগ, এটা আসলে ঠিকই ওই বাকশাল করে আপনি আওয়ামী লীগ। যাই হোক, আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে, খন্দকার মোস্তাক সে একজন আওয়ামী লীগের 2য় র্যাঙ্কের আওয়ামী লীগের বড় অফিসার, সে এখন প্রেসিডেন্ট। আর একটা জিনিস দেখো, খন্দকার মোস্তাকের যে ক্যাবিনেট সবাই কিন্তু আওয়ামী লীগের, কেউ বাইরে কেউ নাই। আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই, কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই, তারা দেশকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য কুটা করেছে, করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে, মানে খন্দকার মোস্তাক পলিটিক্যাল ফোর্সের উপর ছেড়ে দিয়েছে। এরা সবাই কিন্তু আওয়ামী লীগের ছিল, এরা কেউ ছিল না। অতএব তাদের পাল্টা কোনো সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা এই যে শেখ মুজিব মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোক কোনো শব্দ বাইরে শোনা যায়, সবাই যা দেখা গেছে আনন্দ। কেউ মানে সিদ্দিকের ব্যাপারে শুনেছি, সে তার রাজনৈতিক পিতা বলে, শেখ মুজিবকে তার নাকি অনেক ভালোবাসা ছিল, সে অনেক ইয়ে করেছে। এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15 আগস্টের আগে বা পরে তার কিছু বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে, তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা, 71 ইয়েস, সে মানে অরিজিনাল সেটা কি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট লাইক ছিল, সেই মুক্তিবাহিনী ফর্ম করে মানসিং এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিচের এরিয়াতে সে কিছু কাজকর্ম করেছে, কিন্তু তার এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে, তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়া কিন্তু দিত। মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী এরা কিন্তু পরিচালনা করতো ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্সের মাধ্যমে। এমনকি মুজিব বাহিনীকে ট্রেনিং দিয়েছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর সুজন
she was the Director General of উবান সিং, সেই এসব ট্রেনিং দিয়ে এসব তারাই করেছে এবং তারা কিন্তু মুজিবনগর মুক্তি বাহিনী থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে। মানে এই বিয়ের যে কাদের সিদ্দিকী যে কাদেরিয়া বাহিনী, এই বাহিনীর সাথে নাকি বাঘা বাহিনীর সাথে নাকি মুক্তিযোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ হতো, এটা সত্য? যুদ্ধ হতো কিনা জানি না, একটা তাদের মধ্যে একটা ক্লাশ ছিল, কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা মুজিবনগর থেকে অর্ডার নিত না, তারা নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে, বলেছি তারা ইন্ডিয়া কন্ট্রোল ছিল। আর মুজিবনগরের কাহিনী, মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ, এটা মুজিবনগরের হেডকোয়ার্টার আন্ডারে, জেনারেল ওসমানীর আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম, ভিতরে কি হয়েছে অত কিছু জানি না, এসব পরবর্তী কাহিনী যে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, এরা মোস্টলি দে পলিটিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ইন্টেনশনে তাদেরকে ব্যবহার করা হয় এবং তার কমান্ডে ছিল, কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী। এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি ধর্ষণ এসবের সাথে জড়িত ছিল, এগুলো কি সত্য? শুনেছি আমি এসব ব্যাপারে জানি না, শুনেছি তাদের কাছে হাতিয়ার ছিল করতে পারে, এবং শুধু যে কাদেরিয়া বাহিনী মুজিব বাহিনী করেছে না হয়, অন্যান্য মুজিব বাহিনী মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল, সবাই হাতিয়ার সারেন্ডার করে না, ওরা রেখে দিয়েছে, এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে, তো সেটা আমি অত ডিটেইল জানি না। এখন যে তুমি প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা, শুনেছি 15 আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের প্রতি, সে নাকি ইন্ডিয়াতে ভাগে গেছে, আসে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল, প্রতিহত করার চেষ্টা করছিল, সাকসেসফুল হয় নাই, সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে। ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, এবং যুদ্ধের পরে রেস কোর্সে কি ঘটনা ঘটেছে এটা সবাই জানে, বিয়ারদেরকে নিয়ে ব্যান্ড মারছে, এটা দুঃখজনক কাহিনী। আপনি যদি জিজ্ঞেস করেন কাদের সিদ্দিকী যে আর্মি স্টেডিয়ামে যে মানুষগুলোকে মানে বন্ধ করেছে, বেয়নেট দিয়ে কুতিয়ে তারপরে মারলো, চোখ উঠিয়ে, এটার জন্য কি তার বিচার হওয়া উচিত না? আমি যা কাহিনী শুনেছি, আমি তো চোখে দেখি না, কাহিনী শুনেছি, ছবিও দেখেছি, কাদের যে স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, এভরিবডি নোস। আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে তখন কিন্তু মুজিবনগরের সরকার ঢাকায় আসে নাই, তাজউদ্দিন তখন কলকাতায়, সে নাকি কলকাতা ছুটে যায়, সে মনে করেছিল যে তার বিচার হতে পারে, ওখানে যায় নাকি তাজউদ্দিন, এটা আমার কাহিনী, শোনা কাহিনী, আমি শুনি জানি না, সে ছুটে গেছে, যায় ওনাকে বললো যে এই কাহিনী যে মানে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে, এটা যেন জনসম্মুখে সম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে, নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক সৈন্য সামন্ত আছে, আমি গন্ডগোল করতে পারি। চিন্তা করে তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড, এখনো কোন দিকে ঘটনার মোড় নাই বলা মুশকিল, এই জন্য হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই, নাও বলে নাই, কিছু না বলে নাই, ঠিক আছে আপাতত ওদিকে আমরা যাচ্ছি না, তুমি যাও, কাদের সিদ্দিকী চলে আসছে, ইয়েস তোমার কথা ঠিক, বিচার হওয়া উচিত ছিল, কিন্তু করবে এটাকে। তারপরে এখনো মামলার সুযোগ আছে, সেটা ইয়েস এখনো আছে যদি ইনভেস্টিগেশন ঠিকমতো করা হয়। অথচ তারপরে তো কাদের সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবের হাতে তার অস্ত্র সারেন্ডার করে স্টেডিয়ামে বিরাট মানে ফ্যানফেয়ারের মাধ্যমে আমরা শো দেখানো, কিন্তু সবাই দেওয়া হয়নি, লোকজন অনেকে এখনো আছে, এবং কাদেরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয়, এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে। তারপরে এবং ইয়েকে কাদের সিদ্দিকীকে তোমরা যারা টাঙ্গাইলের গভর্নর বানানো হয়েছিল বাকশালের আন্ডারে, আনফরচুনেটলি সেটা তো হয়নি। তো তারপরে তোমার প্রশ্ন কি ছিল? আমি ডিরেক্ট একটা প্রশ্ন করি স্যার, আমি জানি না প্রশ্নটা কাদের সিদ্দিকীর কথা বললাম, তো সে ওই তার রোল ছিল যুদ্ধের সময়, পরবর্তী পর্যায়ে পৌঁছেছে মানে 15 আগস্টের পরে সে ইন্ডিয়াতে ভেগে যায়, গন্ডগোল করার চেষ্টা করলো, কিন্তু কোনো ইফেক্টিভ কিছু করতে পারেনি, তারপর দেশে চলে আসে, এখন রাজনীতি করতেছে। আচ্ছা স্যার, আমি মানে প্রশ্নটা আপনার জন্য বিব্রতকর হবে কিনা জানি না, তারপর প্রশ্নটা করে ফেলি, আমি আপনার কাছে উত্তরটা চাই আর কি। অনেক মানুষ এই প্রশ্নটা বিভিন্ন জনকে করে, অনেকের মাথায় আসে। এই যে 15 আগস্টের ঘটনা, আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমি জানি যে আপনি আপনার রোল কি ছিল, আছে যা বলেন আগে আমাকে বলেছেন যে ওই ঘটনার সাথে সরাসরি আপনার মূলত দায়িত্ব ছিল যে রেডিও স্টেশনটা দখলে নেওয়া এবং সেটা নিয়ন্ত্রণ রাখা। যারা ঘটিয়েছে, যেভাবে ঘটেছে, আপনি ওইটা পার্ট, কখনো মনে হয়েছে যে এই শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুইটাও সেদিন মানে নাই হয়ে যাওয়াটা মানে উচিত ছিল, এরকম মনে হয়েছে স্যার কখনো? নিশ্চয়ই। এখন দেখো সেদিনের ঘটনায় 32 নম্বরে কি হয়েছে আমি সেটা বলেছি, কিভাবে লোকজন মারা পড়ছে সেটা আমি বলেছি। একটা কথা, সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারই করেছে, কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। গত মুজিবের 44 মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে, এবং মুজিবকে যেতে হতো। এবং আরেকটা জিনিস, সেদিন মুজিবকে হত্যা করার প্ল্যান ছিল কি না ছিল সেটাও আমি সঠিক জানি না, কিন্তু পরবর্তী পর্যায়ে বলছি, আগে রশিদের বক্তব্যে বোঝা গেছে যে তাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে পরে সামারি কোর্ট মার্শাল করে ওর মাধ্যমে তার এক্সিকিউশন করার হতো ওদের প্ল্যান ছিল। তবে এটা সত্য, মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না। মুজিব যেরকম শক্তিশালী, তার আন্ডারে যেসব বাহিনীটা নিয়ে যেরকম কাজ করতেছিল, তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন আনা সম্ভব ছিল না। এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে বলেছে যে মুজিবকে যেতে হতো। তবে যেভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনক ভাবে, আমিও দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই, বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্সের সাথে কোনো জড়া ছিল, জন্য আমরা দুঃখিত। তবে হয় কি, এমন একটা বড় ঘটনা, এমন একটা কুতে, যাতে যুগ পরিবর্তনই একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা, যে কিছু লোক মারা পড়া এটা অনাকাঙ্ক্ষিত কিছু না, এরকম হয় না। তবুও আমি বলবো যে দুনিয়ার যত কুর ইতিহাস যদি তুমি দেখো, তার সাথে অনেক বেশি কথা হয়েছে। সেই ক্ষেত্রে 22 জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না। এটা একজন আমেরিকার একজন জজ সাহেব মতামত দিয়েছে যে 15 আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য, যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে, সেই তুলনায় 15 জন লোকের মৃত্যু কিছুই না, যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্সে খুন খারাপি হচ্ছেই যাচ্ছে। অতএব এটা দুঃখজনক, সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে এটা অন্যান্য লোকের কি জানা, আমার মতে আমরা এরকম কল্পনা করিনি, এরকম হতে দেওয়া হয়নি। তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না। আচ্ছা স্যার, মানে এই যে 72-এর পর থেকে 75-এর আগ পর্যন্ত শেখ মুজিবের যে সময়টা মানে কেমন ছিল, একটু আপনারা তো নিজের চোখে দেখেছেন, এটা আমাদের আগ্রহ আছে জানার। ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে 10ই জানুয়ারি 1972, তুমি তখন নিজেই তোমার জন্ম হয় নাই, যদি কাহিনীটা শুরু থেকে ছবি দেখে দেখো, দি রিসেপশন ই রিসিভড ইন ঢাকা এয়ারপোর্ট এবং পরে সরওয়ার্দী উদ্যানে, লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে দুনিয়ার কোনো নেতা এরকম পেয়েছে বলে আমার মনে নাই। কারণ এটা সত্য যে 71-এর আগে মুজিবের অবদান ছিল, বিভিন্ন এটা অস্বীকার করা যায় না, বহু অবদান ছিল, লোকজনকে জাগ্রত করা, পাকিস্তানের এগেইনস্টে করা, কিন্তু দুঃখজনকভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, মানুষের মানে গণতন্ত্রের জন্য
মানুষের অধিকারের জন্য, হিউম্যান রাইটসের জন্য, আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে এগুলো সব পাল্টে গেলেন, বনে গেলেন বিরাট একজন স্বৈরাচার, অত্যাচারী স্বৈরাচার। এটাই এটা আশ্চর্যের ব্যাপার। তো মুজিবের 71 এর আগের মুজিব একরকম, 71 এর পরের মুজিব একরকম। ইভেন 71ও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দেহ ছিল। মানে 7ই মার্চের ভাষণ, লোকে বলে বিরাট ভাষণ, অবশ্য আমার কাছে এটা কনফিউজিং। একদিকে উনি চারটা দাবি দাওয়া দেন মানে সামরিক বাহিনীর কাছে, অন্যদিকে বলেন এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, মুক্তি সংগ্রাম, হেনতেন। এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক। মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেখেন, সে দেয় নাই, এবং সে মানে বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই। উনি চাইতেছিলেন পাকিস্তানের কথা থাকুক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে। আমি এখানে একটা জিনিস উল্লেখ করি যে জগলুল হোসেন, উনি লন্ডন প্রবাসী একজন বাঙালি, স্বাধীনতা পদক উনি পেয়েছেন স্বাধীনতার পক্ষে তার অবদানের জন্য, এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। উনি একটু উল্লেখ করেছেন, আমি একটু উল্লেখ করি, উনি মুজিবের আমলের যে মানে কিছুটা মানে উনি বলছেন, আমি সেটা একটু বলছি। মুজিবের পক্ষে দীর্ঘকাল আওয়ামী ভারতীয় প্রতারণা ও 15 বছর ধরে বাংলাদেশ তার মূর্তি মুজিব মূর্তি বানানোর পর অনেকে বলেন মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি, কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না। এটা আমার কথা না, এগুলো হলো জগলুল হোসেনের কথা। মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি। 25শে মার্চ 1971 রাতে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক 1500 রুপি, এখনকার দিনে কয়েক লক্ষ টাকা, ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন। বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে ইয়াহিয়ার এই আশ্বাসে তিনি ইয়াহিয়ার সঙ্গে সহযোগিতা করেন। 25শে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক। জাতীয় বেঈমান মুজিব 1972 থেকে 75 এক ফাঁসিবাদী জালেম শাহী কায়েম করেন। মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় 30,000 দেশপ্রেমিক। দেশে চলে বর্বরতা, হত্যা, গুম, নিপীড়ন। আমার এই আইনজীবী দুর্নীতি অনেক কিছু এখন সেখানে সবকিছু উনি বলেন। এর মধ্যে আরো আছে 30,000 দেশপ্রেমিক খুন করেছে রক্ষী বাহিনী দিয়ে, ইনক্লুডিং সিরাজ শিকদার। 62,000 জেলের ভিতর ঢুকে দিয়েছে। এনিবডি নট নোয়িং আওয়ামী লাইন, মুজিবের কথা, তাকে জেলের ভিতর ঢুকে দিয়েছে। এদের মধ্যে কাউকে পাওয়া গেছে, কাউকে আর কোনোদিন পাওয়া যায়নি। তারপরে ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো, আই থিঙ্ক 74 ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা সব বন্ধ করে, পলিটিক্স বন্ধ করে দেওয়া হলো। মানুষের মানে ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন সাসপেন্ডেড। তারপরে বাকশাল পত্রিকা, চারটার বাইরে কোনো পত্রিকা থাকবে না, 4টা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ। এগুলো সব বন্ধ করে চতুর্থ সংশোধনীর মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন। তারপরে আর এই বাকশাল এসব সব চতুর্থ মাধ্যমে অনেক কিছু আছে, এখন ডিটেল আমি ওসব যেতে চাই না। তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি, মানে 75 জানুয়ারির দিকে বাকশাল গঠন করে। বাকশালের পরে সব পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দেয়, একমাত্র বাকশাল ছিল। বাকশালের মধ্যে মিলিটারি, সামরিক, কি জানি বলে ব্যুরোক্রেসি, সবাইকে এতে ফোর্স করা হলো, জয়েন করার জন্য, সবাই এতে জয়েন করতে হলো। কামাল, তারপরে এই যে শেখ মুনি, এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসনামলটাতে? ওয়েল ডিটেল আমি বলতে পারবো না, কারণ আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো সময় কথা বলে যে শেখ কামালের সাথে আমি তো বললাম, আমি যখন মুজিবনগর আসি, শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেইল, ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, হি ওয়াজ ডিটেইল টু টেক কেয়ার অফ মি। ইট ওয়াজ ভেরি নাইস, আই ফাউন্ড ইট ভেরি নাইস। এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো দুই একবার দেখা হয়, যে মানে ওসমানী এডিসি ছিল, ওই কারণে দেখা হলো। তো আমি ওকে একদিন ওসমানী হেডকোয়ার্টারে দেখা হলো, তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি। তার বললাম যে, সে বলল যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। আমি বললাম আই থিংক ইউ শুড স্টে, আমি বেঁচে থাকো, কারণ আমি একটু মনে হয় থাকবো না। অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর্মিতে নাই, সে চলে আসে। সে তখনও তার মিলেন ছিল কিনা জানি না, সে বিভিন্ন আকাম কুকামে জড়িত পড়ছে। শুনছি ব্যাংক ডাকাতি, ইভেন গালিবের যে ওয়াইফ যখন হাইজ্যাক করে সেখানে লাগে ছিল, কিন্তু এগুলো ডিটেল আমি কিছু জানি না, এটা অবশ্য শোনা কথা আমার। এবং কামালের মানে সংস্কৃত কতটুকু সেটা আমি সঠিক নিজে বলতে পারবো না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে অনেক কিছু করছে, এগুলো আসলে তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না। তখন মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসে তার মধ্যে। কিন্তু ডিটেল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে, সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিল। তো আরেকটা জিনিস হলো ওই যে শেখ মুজিবের আমলে যে জগলুল হোসেন তো সংক্ষেপে বলেছে ওই সময় কি করছে, কিন্তু ওই সময় যারা জীবিত ছিল, তোমরা তো অনেক ইয়াঙ্গার জেনারেশন আজকালকার দিনে যারা আছে, তারা অনেকেই মুজিবের আমলটা দেখে নাই। কিন্তু মুজিবের আমলে সেই সময় যে কি ছিল, মুজিবের এগেন্স্টে কেউ কথা বলতে পারতো না, আওয়ামী লীগের এগেন্স্টে কেউ কথা বলতে পারতো না, কথা বললেই জেলে অথবা মৃত্যু। আর মুজিবের অনেক সাংগ বাহিনী, অনেক মানে মুজিব বাহিনী ছিল, ছাত্র লীগ, আওয়ামী লীগের, যুবলীগ, এরা তো চতুর্দিকে ছড়ানো আছে। তারপর লুপ্তরা চতুর্দিকে হলো, দেশে একটা মানে মহামারী ফ্যামিন শুরু হলো। এবং ফ্যামিনে ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহ দেওয়া, এটা আমাদের করার কিছু না। কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে, প্রচুর সাহায্য সামগ্রী আছে বাংলাদেশে মানে দুর্দিনে 74-75 কিন্তু সেগুলো কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং নানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয়ী ইনি বলছে এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ, এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে। মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট। খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলো লোকের কাছে যায়নি। ওখানে জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিন ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পাওয়া সেই বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরিক্ত হতে পারে, কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না, মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার, ভিতরে এই জন্য ঘরের ভিতরে থাকতো। তো এই পরিস্থিতি তখন ছিল দেশের, অথচ মুজিবের বাসায় খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্ট আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়, মানে জুলাই মাসে, 15 আগস্টের 1 মাস আগে, এক্স্যাক্টলি 15 আগস্টের 1 মাস আগে, মানে রাজকীয় স্টাইলে একেবারে ভুলভোজ করে ওখানে মানে যেখানে প্রত্যেকটা লোক মারা যাচ্ছে। তারপরে আমার এখন মনে আছে মুজিবের
75 তার জন্মদিন পালন করে, ওটা কি জুনে না জানি কবে। আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই, বৃষ্টির দিন, মুজিব তার দোতলাতে দাঁড়ায় আছে আর প্রশাসনের চালাইছে একেবারে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মহিলা টহিলা লোকজনের জামা কাপড় বেড়ে বিটি গিচ্ছে চেহারা, আর আমাদের ক্যামেরাম্যানরা আমার বেরোসে ওই ফোকাস করে সব মহিলাদের উপরে ফোকাস করে। দেখো দি সিচুয়েশন এরকম, মানে রাজার মতো অবস্থা, অথচ প্রতিকারে লোক খেতে পেত না, মারা পড়তো, এবং লোকে যারা তখন বেঁচে ছিল তারা দেখেছে, এবং মানে আবর্জনার স্তূপের মধ্যে, লোকের মধ্যে এবং কুকুর বিলার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হতো, এটাও নিত্য রোমান্টিক ব্যাপার ছিল। এটা আমার বানানো কাহিনী, আমি কোনো গল্প কাহিনী বলতেছি না। তখনকার দিনের খবরের কাগজ যদি তুমি খোলো, এগুলো তুমি দেখতে পারো। আমি একটু দেখাতে চাই লোকজনকে। স্যার আমাদের আর দুইটা প্রশ্ন আপনার কাছে জানার আছে। আচ্ছা বলো। সেটা হচ্ছে ভারতের এই যে 16 ডিসেম্বর আমাদের বিজয় হলো, সেখানে ভারত এবং চীন, আপনার লাস্ট যে আপনার 16 ডিসেম্বর গেল, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী তার ফেসবুক এবং টুইটারে টুইট করেছে যে এটা তাদের বিজয়, পাকিস্তানের সাথে তাদের ভারত পাকিস্তান ওয়ার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে, এটা বলেছে। আমরা সেই সময় সেই ছবিগুলো তো দেখেছি, আমাদের বাংলাদেশে কেউ ছিল না, মানে আপনাদের কাউকে রাখা হয়নি কেন? এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয়। যুদ্ধ শেষের পরে 16 ডিসেম্বরের পরে আমি সিলেটে, আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে, আমরা ওখানে আমার টুফিল ওখানে আমরা সংগঠিত করি, ওখানে থাকি। একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম, যেতে স্কুলের প্রাঙ্গণে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিসার ওগুলো দেখাশোনা করতেছে, হিসাব কিতাব করতেছে। আমার কাছে একটু খারাপ লাগলো। আমি যাই ওখানে ইনচার্জ ছিলেন একজন কর্নেল বাঙালি, তো ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি? আমি স্টক টেকিং করতেছি। উনি জবাব দিলেন স্টক টেকিং করতেছি। আমি কেন? এগুলো তো আমাদের করা উচিত। উনি প্রথম তো আমার কেন রব্দ শুনে একটু ঘাবড়ে গেলেন যে এই ছোকরা ক্যাপ্টেন এসে আমাকে প্রশ্ন করার কে। তো তখন আমি আরো বললাম যে এগুলো আমাদের পাপা, আমাদের আর্মি হবে, এগুলো তো আমরা আমাদের নিতে হবে। তো উনি বললেন যে দেখো, তোমাদের আর্মি দরকার নাই, কারণ আমরা আছি, আমরা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের অস্ত্র দরকার আমরা তোমাদেরকে দেবো। তো তখন আমি বললাম যে দেখেন, যুদ্ধের সময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, আমরা তার জন্য খুবই কৃতজ্ঞ, কিন্তু আমরা এখন একটা স্বাধীন দেশ, আমাদের আলাদা মিলিটারি হবে, আর্মি হবে, আমাদের সব অস্ত্র দরকার, আর এগুলো যেহেতু পাকিস্তানের অংশ হিসেবে আমাদের প্রাপ্য, এগুলো আমরা নিতে পারি। সে আমার উত্তর পছন্দ করে না, একটু ভুল কুচকিয়ে অনেকক্ষণ বললো যে দেখো, এটা পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্সের ব্যাপার, লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অ্যাবাউট ইট, আমি আমার কাজ করতেছি, আমার কাজ আমাকে করতে দাও, এই বলে আমাকে কথা ধমক করে দিয়ে আফটার অল ইজ এ ফুল বাঙালি, আমি একজন ছোটখাটো ক্যাপ্টেন, আমাকে দিয়ে উনি আমার কাজ শুরু করে দিলেন। এর প্রেক্ষিতে আমি একটা বলতে চাই, এটা তালিমা উল্লেখ করেছে, তার হচ্ছে 7 দফা চুক্তি, যেটা মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে করেছে। এটা শুরু হয়েছিল জুলাই মাসে, তারপরে মনে হয় আলটিমেটলি সাইন হয় অক্টোবর না কখন। এই 7 দফা চুক্তি আমার কাছে এখানে আছে, 7 দফা, আমার এই বইতে 7 দফা চুক্তি লেখা আছে। সেই 7 দফা চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশের কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না, একটা আধা সামরিক বাহিনী থাকবে, রক্ষী বাহিনীর মতো, যেটা ইন্ডিয়া ট্রেন করবে, অর্গানাইজ করবে, তারা তাদের হুকুম মতে চলবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অনুকূলে যেতে হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে। এরকম মানে 7টা চুক্তি আছে, এগুলোর মধ্যে কয়েকটা চুক্তি এরপর বিভিন্ন ভাবে এগুলো করা হয়েছে, কারণ এগুলো কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই। এটার একটা হলো ওলি আহাদের বইতে একটা ভাষণ আছে, যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি। আরেকটা ভাষণ আছে ডক্টর কালীনাথ বৈদ্য, তার বইটা আছে, একটু হেরফের আছে, কিন্তু যেহেতু এটা কোনো জনসম্মুখে আনা হয় নাই, এই জন্য কিছুটা শব্দের হেরফের আছে, এটা বলা হয়েছে। সেটা আমার এই বইতে, এটা আমি উল্লেখ করেছি, বইয়ের দিকে আছে। এই 7 দফাটা পরে আবার মুজিব এবং ইন্দিরার মাধ্যমে মার্চ মাসে 72 মার্চ ঢাকায় 12 দফা রূপান্তরিত করে, মানে 7 দফারই এক্সপানশন, 12 দফা করা হয় 25 বছরের একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি। এটা নিয়ে আমি আরেকটা একটু কথা বলতে চাই, এই 25 বছরের দাসত্ব চুক্তি। একটা কথা বলতে আরেকটাতে চলে যাই। 1972 অগস্ট মাসে 20 অগস্ট লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তখন সে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে না, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন একটা আর্টিকেল লিখছিলেন, মানে ছোট্ট হলিডের প্রথম পেজে উঠেছে, হিডেন প্রাইড অফ দ্য ফ্রিডম ফাইটার্স, 20 আগস্ট 1972। সেটাতে এই 25 গোলামী চুক্তির ব্যাপারে সে লিখেছেন যে মানে তার কথায় বলে যে বাংলাদেশকে ভারতের কাছে বন্দী করে রাখা হয়েছে। এখন যে ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে, তাদের পথে দেখা যায় যে তারা ডিমোরালাইজড, যে স্পিরিট নিয়ে যুদ্ধ করেছে সেই স্পিরিট তাদের কাছে নাই। কেন? যাই হোক, আরো কিছু লিখেছে। এটা তো আওয়ামী লীগের কাছে সরকারের একটা মানে বোমা। শেখ মুজিব তখন দেশে নাই, সে তার একটা পেটের অপারেশন করতে মানে রাশিয়াতে আছে, কিন্তু খবর তার কাছে পৌঁছে গেছে। তখন উনি বলছেন যে আমি ফেরত আসি, দেখি কিছু বিয়ে করবো। শেখ মুজিব ফেরত আসার পরে সফিউল্লাহকে ডাকলেন, জিয়াউদ্দিনকে ডাকলেন মাত্রাতে, এবং তাদের উদ্যোগ করতে। সফিউল্লাহ তো নিজে থরথর করে কাঁপতেছে, কিছু বলার কিছু নাই, কিন্তু জিয়াউদ্দিন ইজ এ প্রাউড সোলজার, প্রাউড ম্যান। সে কিছুক্ষণ পরে বাইরে যায়, আসলে আমি চিন্তা করি বাইরে ফেরত আসে, সে সোজা করে, সরি স্যার, আমি যা বলেছি আমি অন্যায় কিছু বলিনি, আমি কোনো মাপ চাইতে পারবো না, বলে সে চলে আসছে। মজার কথা হলো ওই দিন জুলাই মানে অগাস্টের 20 তারিখে আমারও একটা আর্টিকেল দৈনিক বাংলাতে প্রকাশ হয়। আমার পাকিস্তান থেকে আমি কিভাবে পালায় আসছি সেই কাহিনীটা দৈনিক বাংলার মানে প্রকাশ হয়।